হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ রজনী দুকার। আজকের এই ভিডিওতে আমরা WBCS মেন্স 2018-এর পেপার 4 এর ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ডিটেলে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কোশ্চেন নাম্বার ওয়ান আপনাদের স্ক্রিনে আছে। কোশ্চেন নাম্বার ওয়ান বলেছে, ইফ দি কারেন্ট পাসিং থ্রু আ রেজিস্ট্যান্স ইনক্রিজেস বাই 2 times, দেন দি হিট জেনারেটেড উইল ইনক্রিজ বাই, অপশনসগুলো আছে 2 times, 4 times, 6 times অ্যান্ড 8 times। তো এখানে আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে। তো এই অঙ্কটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের কথা বলেছে আর হিটের কথা বলেছে। তো কারেন্ট আর হিটের মধ্যে যে রিলেশন আছে সেটা আমাকে জানতে হবে। তো এখানে যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে জুলের সূত্র। ওকে, তো সেটা হচ্ছে জুলসের সূত্র। জুলের আমরা বলি সেটাকে জুলস ল অফ হিটিং। তো জুলস ল অফ হিটিং কি বলেছে, এই সূত্রের অনুযায়ী যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে যদি কারেন্ট আই যায় আর রেজিস্ট্যান্সের ভ্যালু আর হয় আর কারেন্টটা যদি টি টাইম পর্যন্ত প্রবাহিত হয়, তাহলে যে হিট জেনারেটেড হবে এইচ, এইচ ইজ ইকাল টু হবে আই স্কোয়ার আর টি। ওকে, তাহলে এইচটা কি? এইচটা হচ্ছে হিট জেনারেটেড, এইচটা হচ্ছে হিট জেনারেটেড। ওকে, জেনারেটেড। আর আরটা কি? আরটা হচ্ছে যেমন এটা হচ্ছে যদি রেজিস্ট্যান্স আর হয়, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো আই হয়, কত টাইম ধরে? টি হচ্ছে টাইম। ওকে, আর আই কি? আই হচ্ছে কারেন্ট। তাহলে আমার হিট জেনারেটেড ফর্মুলা হবে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। ওকে, তো সব ভ্যালুসগুলো আমি লিখে দিয়েছি। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা আরেকবার দেখে নিই। যে কারেন্ট যেটা পাস করেছে, যে কারেন্ট আই যেটা পাস করেছে সেটাকে ইনক্রিজ করা হলো বাই 2 times, তার মানে নতুন কারেন্টটা কত হবে? 2I হবে। তাহলে আমার যে হিট আগে যদি জেনারেট হতো এইচ, তাহলে এখন এইচ ড্যাশ কত হবে এটা বের করতে হবে। ওকে, তাহলে নতুন কারেন্ট আই ড্যাশ ইজ ইকাল টু 2I, আর এইচ ড্যাশ কত হবে এটা আমাকে বের করতে বলেছে। এটা কত টাইমস হবে এইচ এর। তাহলে এবার দেখতে পাচ্ছি, এবার আমি যদি নতুন কারেন্ট বলি, তার মানে কি এইচ, নতুন কারেন্টের জন্য হিট হচ্ছে এইচ ড্যাশ যদি হয়, তাহলে এটা কি হবে? আই ড্যাশ স্কোয়ার, আরটা সেম থাকবে, টাইম সেম থাকবে। আই ড্যাশের জায়গায় আমি কি বললাম, নতুন আই ড্যাশ কি হবে? পুরোনোটা 2 times, তাহলে এটা হচ্ছে 2I, তার স্কোয়ার আর টি হয়ে যাবে। 2 স্কোয়ার মানে 4I স্কোয়ার আর টি। এই আই স্কোয়ার আর টিটাই হচ্ছে আমার এইচ, তাহলে এটা 4H হয়ে যাচ্ছে। তার মানে যে হিট জেনারেটেড হচ্ছে, সেই হিট জেনারেটেডটা কত হচ্ছে? 4 times হয়ে যাচ্ছে। তাই তো? ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কি হবে? আগে যত হিট জেনারেট হতো তার 4 times হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট, সেই অপশনটা আমাদের মার্ক করতে হবে। অপশন অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো কোশ্চেন নাম্বার ওয়ান, তাহলে যেই ফর্মুলা কোশ্চেন নাম্বার ওয়ানে ইউজ হয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। আর সেটা কিসের সূত্র? সেটা হচ্ছে আমাদের জুলের সূত্র। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার টু কি বলেছে? কোশ্চেন নাম্বার টু বলেছে, অ্যাটমিক ডিফেক্ট রেসপন্সিবল ফর রিডাকশন অফ বাল্ক ডেন্সিটি অফ দি ম্যাটেরিয়াল। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার থ্রি, largest amount of energy the earth receiving from the sun is in the form of, চারটে অপশনস আছে, ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি, গামা রেজ, ইউভি রেজ আর এক্স রেজ। তো এটার যেটা সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর হবে অপশন এ, ইনফ্রারেড অ্যান্ড হিট এনার্জি। অ্যাকচুয়ালি সূর্য থেকে যে এনার্জি আসে, ঠিক আছে, সেটা মেনলি ইনফ্রারেড রেডিয়েশন, সেটা মেনলি ইনফ্রারেড রেডিয়েশন হয়। এবং যেই এনার্জি মানে সূর্য থেকে যে এনার্জিটা আসে তার মধ্যে ইনফ্রারেড রেডিয়েশনের পার্সেন্টেজ হচ্ছে 50 to 55%। অ্যান্ড বাকিটা কি থাকে? বাকিটা থাকে হচ্ছে ভিজিবল লাইট, ভিজিবল লাইট, ওকে, 40 to 45%। আর খুব কম সামান্য স্মল ফ্র্যাকশনে থাকে ইউভি রেডিয়েশন। ওকে, খুব স্মল ফ্র্যাকশনে থাকে ইউভি রেডিয়েশন, প্রায় 8 থেকে 10% অফ সোলার রেডিয়েশনে, যেটা আর্থের সারফেসে পৌঁছায়।
তাহলে এইবার এই যে ইনফ্রারেড রেডিয়েশন আছে, সেই ইনফ্রারেড রেডিয়েশন ক্যারি করে সিগনিফিকেন্ট পোর্শন অফ হিট এনার্জি অর থার্মাল এনার্জি। ওকে, এবার বাকি অপশনসগুলো দেখে নিই। গামা রেজ, গামা রে আর এক্স রে যদি আমি বলি, এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে গামা রে হচ্ছে সব থেকে বেশি এনার্জি থাকে, তাহলে এটা হচ্ছে হাই এনার্জি রেডিয়েশন। ওকে, অ্যান্ড আর এক্স রে যদি বলি, এক্স রে হচ্ছে হাই এনার্জির মধ্যে পড়ে, কিন্তু গামারের এনার্জি এক্স রে থেকে বেশি হয়। আর ইউভি রেডিয়েশনটা যেটা আমি বললাম, সেটা হচ্ছে 8 থেকে 10% হয় টোটাল সোলার রেডিয়েশনের। আর এটা আমাদের আর্থে মোস্টলি ব্লক কে করে, মোস্টলি ব্লকড বাই ওজোন লেয়ার। ওকে, ওজোন লেয়ার। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার কার কোশ্চেন নাম্বার 3 এর। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 4। ইলেকট্রিক পাওয়ার হ্যাজ দি ইউনিট অফ, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে বি, ওয়াট। এই ওয়াট হচ্ছে পাওয়ারের এস আই ইউনিট। এবার এই ইলেকট্রিক পাওয়ার, অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক পাওয়ার পি ইজিক্যাল টু কি হয়? আমরা পাওয়ারকে ডিফাইন করি ওয়ার্ক ডাব্লিউ বাই টাইম। ওকে, বা এনার্জি পার ইউনিট টাইম। এবং এই ইলেকট্রিক পাওয়ারের আরেকটা ফর্মুলা আছে ভি ইন্টু আই। ভিটা কিসের ইউনিট? ভিটা হচ্ছে পোটেনশিয়াল, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। আর আইটা কি? আইটা হচ্ছে কারেন্ট, আইটা হচ্ছে কারেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। বাকি অপশনসগুলো একটু চেক করে নিই। ভোল্ট কিসের ইউনিট? ভোল্ট ইজ দি ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, অর ইউ ক্যান সে পোটেনশিয়াল। ওকে, দেন কুলম কিসের ইউনিট? কুলম হচ্ছে চার্জের ইউনিট, ইলেকট্রিক্যাল চার্জ, ইলেকট্রিক চার্জের ইউনিট। অ্যাম্পিয়ার কার ইউনিট? অ্যাম্পিয়ারটা হচ্ছে কারেন্টের ইউনিট। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে বি, ওয়াট। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 5। Which material is used for production of automobile spring requiring high elastic property? তাহলে এটার সঠিক উত্তর হবে অপশন বি, স্টিল। স্টিলের অ্যাকচুয়ালি কি হয়? স্টিলের ক্ষেত্রে ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটি বেশি হয়, তাহলে এর ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটি কি হয়? বেশি হয়, ইজ হায়ার দেন কপার অ্যান্ড ব্রাশ। তো অপশানে কপার অ্যান্ড ব্রাশ আছে, কপার আর ব্রাশ থেকে ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটিটা বেশি হয়। এই জন্য এই স্টিলটা হচ্ছে ইট ক্যান আন্ডারগো সিগনিফিকেন্ট স্ট্রেস। আর মানে আমি যদি একে স্ট্রেস দিই, মানে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এটা কিছুক্ষণ পর আবার নিজের অরিজিনাল কনফিগারেশন ফিরে পায়। ওকে, অরিজিনাল শেপ ফিরে পায়। ওকে, তার মানে ধরলাম যে একটা যদি স্টিলের বার থাকে, যদি আমি এটাকে বাঁকানোর চেষ্টা করি, তাহলে বাইরের যে ফোর্স আমি প্রয়োগ করব সেটা যদি রিমুভ করে নিই, সরিয়ে নিই, তাহলে এটা বাকিদের থেকে কপার বা ব্রাশের তুলনায় নিজের অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ ফিরে পায়। ওকে, তাহলে বোঝা গেল, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 6। সাউন্ড ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সি মোর দ্যান 20,000 হার্জ ইজ নোন অ্যাজ। এবার এটার সঠিক উত্তর হবে এ, আল্ট্রাসনিক। ওকে, এবার মনে রাখতে হবে যে হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে যে হিয়ারিং রেঞ্জটা হয় সেটা কত হয়? 20 হার্জ থেকে নিয়ে 20,000 হার্জ পর্যন্ত হয়। ওকে, এটা হচ্ছে আমাদের অডিবল রেঞ্জ। এটা কি রেঞ্জ? এটা হচ্ছে আমাদের অডিবল রেঞ্জ। এর থেকে নিচের আর উপরের আমরা ফ্রিকোয়েন্সিগুলো শুনতে পারি না। ওকে, এদের থেকে আমরা শুনতে পাই না। এবার যদি 20,000-এর নিচে হয়, তাহলে লেস দেন যদি 20 হার্জ হয়, তাহলে 20 হার্জের নিচে হলে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফ্রাসনিক। কি বলি? ইনফ্রাসনিক সাউন্ড বলি। আর যদি 20,000-এর উপরে হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আল্ট্রাসনিক। সুপারসনিক কাকে বলি? যাদের স্পিড হচ্ছে সাউন্ডের স্পিড থেকে বেশি হয়। তো এই সুপারসনিকের স্পিড কি হবে? স্পিড হচ্ছে গ্রেটার হবে কার থেকে? সাউন্ডের স্পিড থেকে, গ্রেটার দ্যান স্পিড অফ সাউন্ড। ওকে,
বোঝা গেল? আর মাইক্রোওয়েভ কি হবে? মাইক্রোওয়েভ হচ্ছে মনে রাখবেন হাই ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ইএম মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওকে। আর সেসমিক যে ওয়েভ আছে, সেসমিক ওয়েভটা হচ্ছে এটা একটা লো ফ্রিকোয়েন্সির। ওকে। লো ফ্রিকোয়েন্সি মেকানিক্যাল ওয়েভস, লো ফ্রিকোয়েন্সি মেকানিক্যাল ওয়েভস। এটা আমরা কোথায় শুনেছি এই ওয়ার্ডটা? এটা আর্থকোয়েকের সময় শোনা যায়। এটা কিসের সময়? ভূমিকম্প। ওকে। আর্থকোয়েকের সময় এই ওয়েভটা তৈরি হয়। তাহলে সেসমিক ওয়েভ ইজ রিলেটেড টু আর্থকোয়েক, মাইক্রোওয়েভ ইজ রিলেটেড টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সুপারসনিকটা হচ্ছে স্পিড গ্রেটার দেন সাউন্ড। যাই হোক, আর 20,000-এর উপরে হলে তাকে আমরা বলি আল্ট্রাসনিক সাউন্ড। এটা হচ্ছে সঠিক উত্তর এ। কোশ্চেন নাম্বার 7-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 7 বলেছে যে স্পিন অফ বোসন পার্টিকেল ইজ ইকুয়াল টু, স্পিন অফ বোসন পার্টিকেল কার সাথে ইকুয়াল হবে? এটা সঠিক উত্তর হবে এ, পজিটিভ ইন্টিজার। ওকে। এবার এই বোসন পার্টিকেল কি? বোসন পার্টিকেলগুলো হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল, কোয়ান্টাম পার্টিকলস। ওকে। যারা কি করে, যারা ও মেনে চলে, যারা ওবে করে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ওকে। বোস আইনস্টাইন আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। ওকে। আর এদের যে স্পিন হয়, এদের যে স্পিন হবে সেই স্পিনটা হবে ইন্টিজার, স্পিনটা হবে ইন্টিজার, মানে 0, 1, 2 এরকম টাইপের হবে। ওকে। তাহলে মনে রাখতে হবে যে এদের ইন্টিজারগুলো কি হবে? পজিটিভ ইন্টিজার হবে। বোসনসগুলোর ইন্টিগ্রাল স্পিন ভ্যালুস থাকে। ক্লিয়ার হলো? তাহলে এটার অপশন এ হচ্ছে কারেক্ট হবে। নেক্সট আমি যদি আরেকটা কথা বলে রাখি, পজিটিভ যে অপশন সি আছে না, এটাও আপনারা মনে রাখবেন যদি ইন ফিউচার কোনো এক্সামে আসে। পজিটিভ ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, এটা কাদের হয়? এটা হচ্ছে ফার্মিয়ন্সদের হয়। কাদের হয়? ফার্মিয়ন্সদের হয়। ফার্মিয়ন্স মানে কে কে? যেমন ইলেকট্রন, প্রোটন, ওকে, প্রোটন, নিউট্রন, এদের হচ্ছে স্পিন কিরকম হবে? এদের স্পিন হচ্ছে হাফ, ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হবে। ওকে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 8। ওয়াক অন এ স্মুথ ফ্লোর কজেস ফ্যাটাল ফল বিকজ, বিকজ এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে এইখানে ফ্রিকশন কি হয়? ফ্রিকশনাল ফোর্স থাকে না। স্মুথ ফ্লোর, স্মুথ মানে এখানে ফ্রিকশনটা থাকবে না, এটাই এটা সঠিক উত্তর। এবার অ্যাকচুয়ালি যখনই আমরা ওয়াক করি, ঠিক আছে, ধরলাম এটা গ্রাউন্ড, এবার এই গ্রাউন্ডে যখনই ধরলাম আমরা ওয়াক করব, তাহলে ওয়াক করলে কি হবে? আমাদের যে পা দিয়ে, এটা ধরলাম পা, আমি খুব সুন্দর করে আঁকাতে পারছি না, পা দিয়ে কি হয়? পা দিয়ে আমরা একটা ফোর্স গ্রাউন্ডকে দিই, ঠিক আছে, এখানে আমরা ফোর্স দিলাম। এবার এর পরিবর্তে কি হয়? গ্রাউন্ড আমাদেরকে উল্টো একটা রিয়াকশন ফোর্স দেয়, ঠিক আছে। এই আরটা কে দিচ্ছে? এই গ্রাউন্ড দিচ্ছে আমাদেরকে। এবার এই ফোর্সের, এই ফোর্সের দুটো কম্পোনেন্ট হয়, একটা এই বরাবর, একটা এই বরাবর। এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে, এই কম্পোনেন্টটাই আমাদের চলার জন্য দায়ী। ওকে। এবার এই ফোর্স কম্পোনেন্টটা চলার জন্য আমাদের কি হবে? দায়ী হবে। এবার বলেছে যে যদি আমাদের স্মুথ ফ্লোর থাকে, এবার এই যে আমরা যে চলছি, চলার জন্য আমাদের মানে অ্যাকচুয়ালি এই যে আমি এখানে একটা কথা বললাম যে আমরা এই পা দিয়ে আমরা গ্রাউন্ডের উপরে একটা ফোর্স দিচ্ছি, এটা মনে রাখবেন, এটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটাকে অ্যাকশন ফোর্স বলি। এটাকে আমি এ দিয়ে এক্সপ্রেস করছি। আর এখানে আমি আর যেটা লিখেছিলাম সেটাকে আপনি রিয়াকশন ফোর্স বলবেন, এটাকে ক্যাপিটাল আর দিয়ে আমি এই জন্য এক্সপ্রেস করেছিলাম। ওকে। এবার যদি এবার কি হবে? এবার আমি যেটা বললাম যে এই রিয়াকশন ফোর্সেরই দুটো কম্পোনেন্ট, এই উপরেরটা ক্যান্সেল হয়ে যায় আমাদের ওজন দ্বারা, এমজি নিচে কাজ করছে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যায়। আর এই যে সামনের কম্পোনেন্ট আসছে, এটার জন্যই আমরা কি করি? সামনের দিকে ওয়াক করি। এবার এইটা, এই যে রিয়াকশন ফোর্স, এটা গ্রাউন্ড দিচ্ছে, এবার গ্রাউন্ডের কোন থেকে আসছে? ফ্রিকশনাল ফোর্স থেকে। এবার যদি এটা স্মুথ থাকে তাহলে কি হবে? আমরা পা দিতে পিছলে পড়বো, তাই না? তাই জন্য আমাদের, তার মানে পিছলে পড়লে মানে ওখানে কোনো ফ্রিকশন থাকেই না। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 9। কোয়ালিটি ব্র্যাকেটের টিম্বার অফ আ মিউজিক্যাল নোট ডিপেন্ডস অন, কার উপরে ডিপেন্ডস অন? এটা সঠিক উত্তর হবে বি, হারমোনিক্স। বি, হারমোনিক্স।
কোয়ালিটি অর টিম্বার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে একটা সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স, যেটা কি করে, যেটা আপনাকে পার্থক্য করতে সাহায্য করে। ওকে, দ্যাট মিনস আপনি ডিস্টিংগুইশ মানে আলাদা আলাদা করে চিনতে পারবেন দুটো সাউন্ডকে, টু সাউন্ডস অফ সেম পিচ, যাদের সেম পিচ, সেম পিচ মানে আপনি ফ্রিকোয়েন্সির সাথে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে, অ্যান্ড সেম লাউডনেস, মানে দুটো সাউন্ড আছে যাদের লাউডনেস আর পিচ একই রকমের, তাও দুটো আওয়াজকে আলাদা আলাদা করে বোঝা যাবে তাদের কোয়ালিটি আর টিম্বার। মানে আপনি ধরেন এখানে আপনি আছেন, এখানে আপনার বন্ধু আছে, দুজনেই গান করছেন, দুজনেরই সাউন্ডের ফ্রিকোয়েন্সি বা পিচ আর লাউডনেস সেম, কিন্তু তাও ধরলেন আরেকটা কেউ বন্ধু আছে, ও চোখ বন্ধ করেও আপনাদের দুজনের মধ্যে কার গলা কোনটা সেটা বুঝতে পারবে, কারণ আপনাদের কোয়ালিটি বা টিম্বার আলাদা। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার অপশন হবে বি, হারমোনিক্স। এবার আরেকটু বলে দিই, এই যে অ্যাম্পলিটিউড অফ দি ওয়েভ, এটা কি ডিটারমাইন করে? এটা ডিটারমাইন করে হচ্ছে লাউডনেস অর ইন্টেন্সিটি অফ দি সাউন্ড। ওকে, আর এই যে ফ্রিকোয়েন্সি আমি বললাম সেটা দিয়ে, সেটা কি ডিটারমাইন করে? সেটা ডিটারমাইন করে পিচ অফ দি সাউন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে কোশ্চেন নাম্বার 9টা। ওকে, আর ভেলোসিটি অফ দি সাউন্ড, এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে মিডিয়াম অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে, ডিপেন্ডস অন মিডিয়াম। যেমন এয়ার মিডিয়ামে সাউন্ডের ওয়েভ আমরা জানি, এয়ার মিডিয়ামে সাউন্ডের ওয়েভ সব থেকে কম হবে, তারপরে লিকুইডে বেশি হবে, আর সলিডে কি হয়? সলিডে হচ্ছে সাউন্ডের স্পিড আরও বেশি হয়। ওকে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 10, ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট লাইজ ইন বিটুইন। ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি, এখানে ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ওয়েভলেন্থ কি হয়? আমরা যদি এখানে একটা ওয়েভ আঁকাই, এটা যদি আমার ওয়েভ হয়, ওকে, এটা আমি ওয়েভ আঁকালাম। এবার এই ওয়েভের ক্ষেত্রে এই এই জিনিসটা একটা ইউনিট, এটাই আরেকবার রিপিট করছে, আরেকবার পরে আবার রিপিট করবে, তাহলে এই একটা ওয়েভ কমপ্লিট হতে যেই এই ডিস্টেন্সটা হলো গেল, ওকে, তার মানে এইটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থকে আমি ল্যামডা সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি। ওকে, আচ্ছা, এবার ভিজিবল লাইটের ক্ষেত্রে আমাদের হিউম্যান আই রাফলি যে ওয়েভলেন্থকে রিকগনাইজ করতে পারে সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে নিয়ে 750 ন্যানোমিটার। ওকে, বাট এই অপশনটা মানে আমি চারটার মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এটার আশাপাশি যদি অ্যাপ্রক্সিমেশন নিই তাহলে অপশন এটা মিলে যাচ্ছে, তাহলে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ন্যানোমিটার হচ্ছে লেন্থের একটা ইউনিট, এটাও একটা একটু মনে রাখবেন, এটাও পরীক্ষায় কোথাও না কোথাও আসতে পারে। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার হয়। ওকে, ক্লিয়ার হলো? এবার বাকি অপশনসগুলো দেখে নিই। 500 থেকে 1000 ন্যানোমিটার, এটা কোথায় থাকে? এটা নিয়ার ইনফ্রারেড রিজনে, নিয়ার ইনফ্রারেড রিজনে বিলং করে। ওকে, 300 থেকে 600 এটা হচ্ছে আলট্রাভায়োলেট রিজনে থাকে, আর 200 থেকে 400 এটাও আমার আলট্রাভায়োলেট স্পেকট্রামকেই রিপ্রেজেন্ট করবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11, দ্য ডিভাইস দ্যাট কনভার্টস এসি টু ডিসি, এসি থেকে ডিসিকে কে কনভার্ট করে? সেটার আনসার হচ্ছে বি, রেকটিফায়ার। ওকে, রেকটিফায়ার। অ্যাকচুয়ালি রেকটিফায়ার কি করে? রেকটিফায়ার ইউজ করে ডায়োড, সেমি কন্ডাক্টর ডায়োড। ওকে, ডায়োড মানে পিএন জাংশন ডায়োডগুলো, ডায়োড যেমন এই যে এটা হচ্ছে একটা ডায়োড, এখানে এটা পি, এটা হচ্ছে এন, এই পিএন জাংশন ডায়োড ইউজ করে এসি মানে অল্টারনেটিং কারেন্টকে ডিসি মানে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করবে। ওকে, আমি এটাও লিখে দিই, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে যে কারেন্টটা ভ্যারি করছে, তার মানে কারেন্টটা কিরকম হবে? কারেন্টটা ধরলাম এরকম চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, মানে যেই কারেন্টের মান সবসময় স্থির থাকবে, তার মানে ডিসি কারেন্টকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, এই হোয়াইট, এদিকে কারেন্ট আছে, এদিকে ধরলাম টাইম আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে রেকটিফায়ার বোঝা গেল। এবার বাকি অপশনসগুলো একটু চেক করে নিই। বাকি অপশনের মধ্যে বলেছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি এসি ভোল্টেজেরই মানে ভ্যালুকে উপর নিচে করে, মানে ট্রান্সফর্মার দু ধরনের হয়, একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, আরেকটা হচ্ছে স্টেপ
ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার মানে ইনপুট ভোল্টেজ ধরলাম 20 ভোল্ট ছিল, সেটাকে যদি 20 থেকে 100 করে দিল, মানে ভোল্টেজকে যদি বাড়িয়ে দিল, তাহলে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি স্টেপ ডাউন মানে উল্টোটা যদি হয়, 100 থেকে 20 যদি হয়ে যায়, তাহলে স্টেপ ডাউন। মানে ট্রান্সফরমার এসি টু ডিসি করে না, এটা শুধু ভ্যালুকে বাড়ায় বা কমায়। ওকে, বোঝা গেল। এবার ইন্ডাকশন মোটর কি? ইন্ডাকশন মোটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা অল্টারনেটিং ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে কনভার্ট করবে? মেকানিক্যাল এনার্জিতে। কিসে কনভার্ট করছে? মেকানিক্যাল এনার্জিতে। এবার ডায়নামো কি? ডায়নামো হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেটর, ওকে, যেটা কনভার্ট করবে মেকানিক্যাল এনার্জিকে, ওকে, ইলেকট্রিসিটি, অর এটাকে এসি অর ডিসি ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। মানে আপনি সোজা মনে রাখবেন, ডায়নামো মেকানিক্যাল টু ইলেকট্রিসিটি দেবে, আর ইন্ডাকশন মোটর ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল দেবে। এতটুকুনি মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 12। দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ আ সেমি কন্ডাক্টর। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ আ সেমি কন্ডাক্টর কি হয়? এটা ডিক্রিজ করে উইথ টেম্পারেচার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এর আগেও যেই কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ডিসকাস করেছিলাম, এই রিলেটেড এই টাইপের কয়েকবার রিপিট হয়েছে। রেজিস্টিভিটিকে আমরা রো সিম্বল দিয়ে এক্সপ্রেস করি। আমরা এই ফর্মুলাটা জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? এখানে আরটা কি? আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ওকে, রোটা রেজিস্টিভিটি, এলটা হচ্ছে লেন্থ অফ দি কন্ডাক্টর, আর এটা হচ্ছে এরিয়া অফ দি কন্ডাক্টর। ওকে, এবার মনে রাখতে হবে যে ইন কেস অফ সেমি কন্ডাক্টর, এখানে সেমি কন্ডাক্টরের কথা বলেছে, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের রেজিস্টিভিটিটা কি হয়? রেজিস্টিভিটিটা হচ্ছে কমে যায় কার সাথে? টেম্পারেচার টি ফর টেম্পারেচার বাড়ার সাথে সাথে। অ্যাকচুয়ালি সেমি কন্ডাক্টরের এটাও মনে রাখবেন যে এদের যে টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয় সেটা নেগেটিভ হয়, এদের নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয়। এটাও পরীক্ষায় এসেছে অনেকবার, এফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয়। এই জন্যই এদের হচ্ছে রেজিস্টিভিটি ডিক্রিজ করে উইথ টেম্পারেচার। ওকে, ক্লিয়ার হলো? ইনক্রিজ কার করে? তাহলে ইনক্রিজ আমার করবে হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে হয়? এটাই কোশ্চেন এসেছিল অনেকবার। এটা হচ্ছে কন্ডাক্টরস মানে মেটালের ক্ষেত্রে, ঠিক আছে। আর এদের যে কোফিশিয়েন্ট অফ রেজিস্টিভিটি হয় সেটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্টিভিটি হয়। ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলেছে এ কার্নট ইঞ্জিন অপারেটিং বিটুইন 27 ডিগ্রি অ্যান্ড 127 ডিগ্রি হ্যাজ এফিসিয়েন্সি কত? এবার দেখো, কার্নট ইঞ্জিনের যে এফিসিয়েন্সির ফর্মুলা, আমি এফিসিয়েন্সির ফর্মুলা লিখি, ইটা ইজ ইকাল টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, T2 কার টেম্পারেচার? টেম্পারেচার সিঙ্ক এর টেম্পারেচার। আর T1টা কার টেম্পারেচার? এটা হচ্ছে সোর্সের টেম্পারেচার। এবার এখানে যে টেম্পারেচারগুলো বসাবো, এগুলো কেলভিনে বসাবো, তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াসকে আমি কেলভিনে যদি কনভার্ট করি, তাহলে আমি সবসময় সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে গেলে অ্যাড করব 273, তাহলে এটা হয়ে যাবে আমার হচ্ছে 300 কেলভিন। আর এটা কত হয়ে যাবে? 127 প্লাস 273, এটা হয়ে যাবে আমার 400 কেলভিন। এবার এখানে বসাই দিই, তাহলে ইটা ইজ ইকাল টু 1 মাইনাস 300 বাই 400, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 3/4 মানে 1/4। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে ইন্টু 100% করলে আমার এটা 25% উত্তর চলে আসবে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার হবে। ওকে, বোঝা গেল? তাহলে এখানে এই ফর্মুলাটা কি কি মনে রাখতে হবে, এই কোশ্চেন্সগুলো কার্নোট ইঞ্জিন থেকে এসেছে অনেকবার। এই ফর্মুলাটা মনে রাখবেন, এখানে উপরে কম টেম্পারেচার বসে, নিচে বেশিটা বসে, এটা এভাবে মনে রাখবেন। আর একটা মনে রাখতে হবে, যখনই টেম্পারেচার বসাবো তখন কেলভিনে বসাবো। কেলভিন হচ্ছে এসআই ইউনিট অফ টেম্পারেচার। যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে ওটাকে কেলভিনে কনভার্ট করতে হবে বাই অ্যাডিশন অফ 273। ওকে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 14। Question number 14. The pressure gauge used for measuring very low vacuum pressure 10 to the power minus 3 to 10 to the power minus 5 torr। torr হচ্ছে ইউনিট অফ প্রেশার। এখানে চারটে অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন বি, হট ফিলামেন্ট আয়োনাইজেশন গজ।
ওকে, এই হট ফিলামেন্ট আয়নাইজেশন গজ হচ্ছে ভেরি লো যে প্রেশার আছে সেই লো ভ্যাকিউম প্রেশারকে মাপে। এবার এখানে অপশন সি যেটা আছে ম্যাকলিওড গজ, এটাও লো প্রেশারকে মাপে, লো ভ্যাকিউম প্রেশারকে মাপে, কিন্তু এই মানে অ্যাকচুয়ালি এই দুটো ওভারল্যাপ হতে পারে, কিন্তু এই দুটো অপশনে থাকলে আপনি অপশন বি কে টিক করবেন। ওকে, আর অপশন এ তে যেটা আছে বর্ডন প্রেশার গজ, এটা হাই প্রেশারকে মাপে। ওকে, হাই প্রেশারকে মাপে রিলেটেড টু অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে এখানে অপশন বিটাকে আমরা টিক করব। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 15, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার। এবার অ্যামমিটার কি করে, অ্যামমিটার হচ্ছে কি মাপে, অ্যামমিটার হচ্ছে মাপে হচ্ছে কারেন্টকে, ইলেকট্রিক কারেন্টকে হচ্ছে মাপবে অ্যামমিটার। এবার আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স সবসময় কি হওয়া উচিত, জিরো হওয়া উচিত। ওকে, জিরো রেজিস্ট্যান্স হওয়া উচিত আইডিয়াল অ্যামমিটারের। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবেন, যদি কোশ্চেনে দেয় আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কি হওয়া উচিত, এটার রেজিস্ট্যান্স ইনফিনিটি হওয়া উচিত। রেজিস্ট্যান্স কি হবে, ইনফিনিটি। এর আইডিয়ালের কথা বলেছে, ঠিক আছে, ইনফিনিটি। কিন্তু যদি প্র্যাকটিক্যাল হয়, রিয়েল লাইফে হয়, তাহলে জিরো তো হতে পারে না, ভেরি স্মল হবে, আর আর প্র্যাকটিক্যাল ভোল্টমিটারের ক্ষেত্রে ভেরি হাই হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 16, সোলার স্পেকট্রাম ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা সঠিক উত্তর হবে অপশন সি, লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। কোশ্চেন নাম্বার 17 বলেছে worst possible rays responsible for cell mutation and cancer, এটা সঠিক উত্তর হবে সি, গামা রেজ। গামা রেজ হচ্ছে কি, এদের খুব হাই ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, এদের ফ্রিকোয়েন্সিটা কি হবে, এক্সট্রিমলি, ওকে, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। আর এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি মানে এক্সট্রিমলি হাই পেনিট্রেটিং পাওয়ার, এক্সট্রিমলি হাই পেনিট্রেটিং পাওয়ার থাকে। এবার এই হাই পেনিট্রেটিং পাওয়ার হওয়ার জন্য এরা হচ্ছে মানে লিভিং যে টিস্যু, শরীরের মধ্যে যে টিস্যু থাকে সেটাকে পুরো ডিপলি পেনিট্রেট করে, সিভিয়ার আয়োনাইজেশন করে, ডিএনএ গুলোকে যে স্ট্র্যান্ডসগুলো আছে সেগুলোকে ব্রেক করে, সেলের মিউটেশন করে, আর তারপরে ক্যান্সার রোগ কজ করে। ওকে, তাহলে এটার উত্তর হবে সি, গামা রেস। তাহলে এটা ছিল আজকে যেটা আমাদের 2018-তে টোটাল ফিজিক্সের 17টা কোশ্চেন এসেছিল, সেই 17টা কোশ্চেন আমি এক্সপ্লেন করলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা এতক্ষণই রাখলাম, নেক্সট ভিডিওতে আমি 2017 সালের ফিজিক্সের কোশ্চেন্সগুলো নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুনি থাকলো, থ্যাংক ইউ সো মাচ।